TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি রানা রায়হান। আমরা আজকেও বাংলাদেশ নিয়ে আলোচনা করব, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। সোমবার রাতে নিজের এক্স অ্যাকাউন্টে এক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে তারা বিশদ আলোচনা করেন বলেও তিনি জানিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন একটি সময়ে এসে দায়িত্ব নিয়েছি, তাকে কোট করছি, যখন প্রায় সব কিছুতে চরম বিশৃঙ্খলা। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমে সংস্কারের পর যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রথমে কিছু সংস্কার হবে, তারপর নির্বাচনও হবে। এদিকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী 10 সেপ্টেম্বরে নির্ধারিত বিতর্ক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার ভার্জিনিয়ার ফলস চার্চ শহরে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, এবিসি নিউজের ওই বিতর্কে অংশ নেওয়া থেকে তিনি সরে আসতে পারেন। সংবাদ মাধ্যমটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। আরেকটি বিষয় থাকতে পারে, সেটি হচ্ছে সবশেষ আমরা দেখলাম লেবানন এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। তাদের দুই পক্ষের মধ্যে যাকে বলা হচ্ছে হামলা, রকেট হামলা হয়েছে, একজন আরেকজনের ভূখণ্ডে হামলা করেছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি যদি সময় থাকে। আমার সাথে আছেন এই মুহূর্তে যুক্ত আছেন মোহাম্মদ করিম চৌধুরী, ন্যাশনাল সেক্রেটারি, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, আসাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি যেটি বললাম যে নরেন্দ্র মোদি জো বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে, অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। এই বাংলাদেশ প্রসঙ্গে জো বাইডেনের সাথে আমেরিকার এই যে নরেন্দ্র মোদির যে আলোচনা, সেইটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ প্রসঙ্গে জো বাইডেন দক্ষিণ এশিয়ার একটা শক্তিশালী দেশ হিসাবে ভারত, আমেরিকা সহ বিভিন্ন যে আন্তর্জাতিক প্রভাবশালী দেশগুলো রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, যাদের বিভিন্ন স্বার্থ জড়িত আছে বাংলাদেশের সাথে, তাদের সাথে এখন আঞ্চলিক শক্তি হিসাবে ভারত বিভিন্ন পক্ষের সাথে কথা বলবেন তার নিজের স্বার্থে। এটা স্বাভাবিক। আমি এটাতে মনে করি যে সেই ক্ষেত্রে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, সেই ক্ষেত্রে দ্রুত স্বাভাবিকীকরণ, যেটা যে স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড যেন সচল হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টিরিম গভর্নমেন্ট যেটা রয়েছে, সেই গভর্নমেন্ট যাতে যেই জনগণের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছে, সেই প্রত্যাশা পূরণে আন্তর্জাতিক যে সহযোগিতার প্রয়োজন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সহযোগিতা সম্ভবত সেটার উদ্দেশ্যে তিনি কথা বলেছেন। তার এক্স বার্তায় যেটা আমরা দেখেছি, তিনি শুধু বলেছেন যে বাংলাদেশের প্রসঙ্গে কথা হয়েছে, বাংলাদেশকে স্বাভাবিকীকরণ, যেটা যে নর্মালাইজেশন যে প্রসেস, সেই ক্ষেত্রে দুই পক্ষই একমত যে বাংলাদেশকে যে রাজনৈতিক যে একটা সংকট সেখানে বিরাজমান আছে এখন পর্যন্ত, সেই ক্ষেত্রে যাতে স্বাভাবিকীকরণ করা হয়। আমি আমাদের ভিউয়ারদেরকে একটা কথা বলতে চাই এই ক্ষেত্রে, যে ভারত গত 2008 সালের পর থেকে যে নগ্ন হস্তক্ষেপের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ প্রত্যক্ষভাবে বুঝে, এবং বাংলাদেশের জনগণের মাঝে, প্রত্যেকটা মানুষের মাঝে সেই একটা ধারণা, ভারত বিরোধী ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ভারত বলছে সেখানে সে যেই মুহূর্তে সেখানে নর্মালাইজেশনের কথা বলছে, সেই মুহূর্তেও
যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যারা এতদিন চালিয়েছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা কিন্তু সেখানেই বসে আছেন তার দোসররা। আমি মনে করি ভারত যেটা করেছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, তাতে খারাপের কিছু নাই। এখানে আমি একটি প্রশ্ন করতে চাই। আপনি একটু আগেই দু একটি শব্দ ব্যবহার করেছেন, শক্তিশালী প্রভাবশালী দেশ দক্ষিণ এশিয়ার ভারত। মানে এই কারণে কি এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে জো বাইডেন কথা বললেননি বাংলাদেশ কম শক্তিশালী, দুর্বল, কম প্রভাবশালী দেশ? সে কারণে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এই দেশের সরকার আছে, সরকার যেমনই হোক, যে অবস্থাতেই থাকুক, প্রেসিডেন্ট জো বাইডেন তো এই দেশের কারো সাথে বা তার প্রশাসনের যে কেউ এই দেশের কারো সাথেই তো কথা বলতে পারতেন সরাসরি, ভারতের সাথে কেন? আমি একটা কথা আমাদের ভিউয়ারদেরকে স্মরণ করাইতে চাই যে বর্তমান ইন্টিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরেই আমেরিকার পররাষ্ট্র দপ্তর থেকে এবং সারা পৃথিবীর ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বিশ্বের সমস্ত উন্নত দেশগুলোর পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী সরকারকে। যেটাই বলো না কেন, ইন্টিম গভর্নমেন্ট, এটা তো আর তত্ত্বাবধায়ক বলা যাবে না, যেহেতু অন্তর্বর্তীকালীন যে সরকার তাকে দিয়েছে। এবং আমেরিকার সাথে আমি মনে করি ডক্টর ইউনূসের যে ইন্টিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের প্রতিনিয়তই যোগাযোগ রয়েছে। এবং আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি, গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে একটা সহযোগী পার্টনার হিসেবে কাজ করতে চেয়েছে। সারা বিশ্বে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য আমেরিকা আপনার সবসময় সক্রিয় থাকে। আপনি জানেন যে মার্শাল বার্নিকট নামে একজন রাষ্ট্রদূত বাংলাদেশে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে যখন গণতন্ত্র নিয়ে, ভোটাধিকার নিয়ে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে কথা বলতে গিয়েছিল, তখন তাকে রাজধানীতে আক্রমণ করেছিল এই গভর্নমেন্টের। ওই ঘটনায় একটি মামলা হয়েছে, আমরা দেখেছি। ওই মার্শাল বার্নিকটের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলায় দু একজনকে গ্রেপ্তারও করা হয়েছে, আমরা দেখেছি। আশা করছি সেই মামলার সুষ্ঠু তদন্ত হবে। মোহাম্মদ কারিম চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি আরেকজন অতিথি সৈয়দ মাহমুদুল্লাহকে, তাকে স্বাগত জানিয়ে রাখতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি নিশ্চয়ই ভালো আছেন। যেটি জানতে চাইবো, দেখেন একটি কনটেক্সট আপনাকে দিয়ে রাখি। আপনার মনে আছে নিশ্চয়ই যে গত নির্বাচনের আগে, গত বাংলাদেশের যে নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, সে তার আগে আমেরিকা থেকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, ভিসা রেস্ট্রিকশন ইত্যাদি আসছিল, বিভিন্ন ধরনের বার্তা আসছিল এবং নিষেধাজ্ঞা দেওয়াও হয়েছিল সাবেক বর্তমান পুলিশ কর্মকর্তাদের উপরে। কিন্তু এরপরই আমরা দেখলাম যে বাংলাদেশের সঙ্গে সরাসরি যে ধরনের ডিলিংসের মধ্যে ছিল সেখান থেকে সরে গেল, বাইডেন প্রশাসনের পক্ষ থেকে সরে যাওয়া হলো। ভারত বিষয়টা এই সামনে এলো, ভারতের সাথে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যোগাযোগ শুরু করলো। তা প্রকাশ্যেই বলেছে এমনকি যে ভারতের সমর্থন আছে আওয়ামী লীগ সরকারের প্রতি। এই অবস্থায় আমরা দেখলাম যে, আপনি নিশ্চয়ই জেনেছেন যে জো বাইডেন কথা বলেছেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। এইটা আপনি কিভাবে দেখছেন? যে প্রশ্নটি আমি মোহাম্মদ করিমকেও করেছিলাম, করিম চৌধুরীকেও করেছিলাম, আপনাকেও করলাম। আপনাকে ধন্যবাদ। নরেন্দ্র মোদী নিজে কল করেছিলেন না বাইডেন তাকে করেছে, এটা আমাদেরকে জানতে হবে। নরেন্দ্র মোদী কল করেছেন, আমার যদ্দূর ইনফরমেশন, আই মে বি রং, বাট আমার ইনফরমেশন বাইডেন কল করেননি, নরেন্দ্র মোদী। ইনিশিয়েটিভটা নরেন্দ্র মোদী, এবং সেটা উনি রিসেন্টলি ইউক্রেনে গেছেন। তো ইউক্রেনে এক ধরনের মানে ওখানকার শান্তির জন্য, ওখানে যুদ্ধবিরতি, এইসব ব্যাপার নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। এবং তিনি কিছুটা মধ্যস্থতা না হলেও দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান ব্যাপারে অবস্থান তুলে ধরার ভারতের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন। ফলে ইনিশিয়েটিভটা তার পক্ষ থেকে হয়েছে, এবং তিনি অন্যান্য কথার ফাঁকে বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করেছেন। হয়তো এটাও একটা পারপাস যে বাংলাদেশ প্রসঙ্গ তিনি উত্থাপন করতে চেয়েছিলেন বললে ওইটা নিয়ে, কিন্তু ওইটা নিয়ে মানে প্রথমে উনি বাংলাদেশ প্রসঙ্গ কথা বলেন, এই একটি ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে নিঃসন্দেহে ভারত একটা রিজিওনাল সুপার পাওয়ার। ভারতের
সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারতকে প্রধানত মুখ্য করে যে কোয়াড তৈরি হয়েছে চীনকে কন্টেইন করার জন্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত মিলে, সেটার মানে প্রধান থ্রাস্ট পাওয়ার হচ্ছে ভারত। ফলে ভারতকে যুক্তরাষ্ট্রের দরকার তাদের। এর মানে এই না যে ভারতের সাথে বাহ্যিকভাবে অনেক ব্যাপারে মানে তারা মানে বাহ্যিক বা মানে এমনকি চীনের ব্যাপারে অন্তর্নিহিত তাদের যোগসূত্র থাকলেও সম্পর্ক থাকলেও সব ব্যাপারে তারা সব সময় ভারতের কথাই মেনে নেবে। বাহ্যিকভাবে হয়তো বাংলাদেশের ব্যাপারে মেনে নিয়েছে, অভ্যন্তরীণ ব্যাপারে হয়তো তারা মেনে নিয়ে। আর যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ব্যাপারে তো আমি যুক্তরাষ্ট্রে থাকি দীর্ঘদিন, তার আগেও তো আমি 59 সাল থেকে সাংবাদিকতা শুরু করেছি। তো এই আমাদের এই যে ইজিপ্ট আছে, ইজিপ্টের সিসি সাহেব, তিনি তাহরির স্কোয়ারে তার সৈন্যবাহিনীকে দিয়ে আপনার প্রাক্তন ইলেক্টেড প্রেসিডেন্ট মোরসির সমর্থকদের 1250 লোককে 3.5 ঘন্টায় খুন করিয়েছেন তার মিলিটারি এবং পুলিশ বাহিনী দিয়ে। সেখানে সেই ব্যক্তি পরপর 3টা ফার্স্ট নির্বাচন করে ক্ষমতা রাখছে। সেখানে গণতন্ত্রের কথা তারা বলছেন। ইসরায়েলের কথা বাদ দিতেন, ইসরায়েল পশ্চিমারা, ইসরায়েল এভরিথিং নাও। তারপর হচ্ছে বেলুচিস্তানে গত 40 বছরে কমপক্ষে 1 লক্ষ লোক গুম খুন হয়েছে। ওইখানে এখনো পর্যন্ত নারকীয় হত্যাকাণ্ড এবং গুমের ঘটনা চলছে। সেটাও গণতন্ত্রের হিসাবে নেই। পাকিস্তানের সিকিউরিটি ফোর্সেসের কারো উপরে এই পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা দেওয়া নেই। ফলে নিষেধাজ্ঞার দুটো দিক আছে। একটা হচ্ছে মানবিক দিক থেকে যদি দেওয়া হয়, নিঃসন্দেহে আমি মনে করব মানে যে কোনো দেশে, বাংলাদেশ যে কোনো দেশে কর্তৃত্ববাদী শাসন, স্বৈর শাসন যখনই আসে, সেটার ব্যাপারে যে কোনো দেশ যদি তাদের সাথে মানে সম্পর্ক খুব কমায়, সে তাদের উপরে চাপ সৃষ্টি করে, সেটা নিঃসন্দেহে ভালো। কিন্তু এটা সিলেক্টিভ, এটা হচ্ছে তাদের রাষ্ট্রীয় নীতির প্রেক্ষিতে তারা এটা করে। তো বাংলাদেশের ক্ষেত্রে করেছে, অন্য দেশের ক্ষেত্রে করেছে। এটা ওভারঅল বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে এবং ডক্টর ইউনূস গতকালকে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেটাতে তিনি সব উল্লেখযোগ্য কথাবার্তা বলেছেন। একটা রোড ম্যাপের কথা তিনি বলেছেন। তিনি আবার বলেছেন আমরা কতদিন ক্ষমতা থাকবো সেটা আপনারা ডিসাইড করবেন, নির্বাচন কখন হবে সেটা রাজনৈতিক প্রক্রিয়া। এই রাজনৈতিক প্রক্রিয়া আবার কিভাবে, কোন রাজনীতি যেহেতু এই মুহূর্তে নেই, রাজনৈতিক দলগুলি নেই, একটা সংসদ ছিল না বলতে গেলে, একদলীয় সংসদ ছিল। ফলে সংসদীয় দল এখন ক্ষমতাসীন যে দল ছিল সে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। তো তাদের অবস্থা বাদ। এখন কোন ভিত্তিতে রাজনৈতিক দল হলে এখানে একটা যেটা ব্যবস্থা করতে হবে, রাজনৈতিক দলগুলো সহ আমাদের সিভিল সোসাইটির যে সমস্ত লোক আছে, আমাদের মিডিয়ার লোক আছে, একাডেমিয়ার লোক আছে, সকলকে নিয়ে একটা গ্র্যান্ড মানে ন্যাশনাল ডিসকোর্সের ব্যবস্থা করতে হবে। তো এইটা না করে খালি রাজনৈতিক দলের কিছু লোককে ডেকে না হলো, এবং প্রধান 2-3টা রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি এবং মানে জাতীয় পার্টি তো ছোট্ট একটুখানি দল, এতদিন আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেছে, হঠাৎ তারা বিপ্লবী হয়ে গেছেন। যাই হোক, আর জামাত ইসলামী, বিএনপি আর জামাত ইসলামী, এই দুটো দলকে ডাকলেই সমস্ত দলকে ডাকা হবে না, দেশের সব দল প্রতিনিধিত্ব করবে না। ফলে এইটার ব্যাপারে একটা আমাদের দেখতে হবে তিনি কিভাবে অগ্রসর হন। আর নির্বাচনী ব্যবস্থাকে একটা অনেক ধরনের দাবি উঠছে, সেটা তিনি কিভাবে হ্যান্ডেল করেন। নতুন করে সংসদ আবার করা, আবার নতুন সংবিধান করা, সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেটার কোনো ম্যান্ডেট নেই তাদের। ফলে সেটা করতে যাওয়া তাদের জন্য ঠিক হবে না। যেটা করতে পারে, এই আমি একটা কথা বলি আপনাকে, এই বর্তমান নির্বাচন কমিশনকেই যদি এরা বলে এরাই ঠিক মতো ফার্স্ট ক্লাস একটা নির্বাচন করে দেবে, এর মানে আমি বলছি না যে তাদেরকে রেখে দিই। এখানে একটা কথা বলি, বর্তমান প্রধান নির্বাচন কমিশন একটি কলাম লিখেছে, আপনারা নিশ্চয়ই এটি লক্ষ্য করেছেন। সেখানে তিনি বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলছেন তার লেখায়, তার যেহেতু কোথাও মতামত নেওয়া হচ্ছে না, কোনো বক্তব্য কোথাও প্রচারিত হচ্ছে না, তিনি বলছেন তিনি পত্রিকাকেই বেছে নিয়েছেন, কলামকে বেছে নিয়েছেন তার মতামত প্রকাশের জন্য। তিনি বলছেন সংবিধান যদি বহাল থাকে তাহলে নির্বাচন কমিশনকে
সংবিধানের 123(3) খ অনুচ্ছেদের বিধান মতে তৎপরবর্তী 90 দিনের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। যদি না করেন তাহলে সেক্ষেত্রে 7 খ অনুচ্ছেদের বিধান মতে কমিশনাররা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে থাকবেন। আমার কাছে সংবিধানের ওই অনুচ্ছেদগুলো আছে যেগুলো তিনি উল্লেখ করেছেন। তিনি ঠিক যথাযথভাবে বলছেন এবং তিনি বলছেন যে সংবিধানকে পুরোপুরি অক্ষুণ্ণ রেখে বিপ্লব তথা বিপ্লবের উদ্দেশ্যকে এগিয়ে নেওয়া ও বাস্তবায়ন করা যায় না। আমি দেখলাম যে একই সুরে প্রায় অন্য কয়েকজন বুদ্ধিজীবীও কথা বলছেন, অর্থাৎ তারা বলছেন সংবিধান হয় আংশিক বাতিল করতে হবে অথবা পুরোপুরি স্থগিত বা বাতিল করতে হবে, এরকম তারা প্রস্তাব দিচ্ছেন। এখন আমি একটু শুনুন, সংবিধান আংশিক বাতিল করার কারো অধিকার নেই। সেটা হচ্ছে যে মানে এই পাকিস্তান আমলে একটা কাণ্ড ঘটেছিল। সেই 50-এর দশকে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ পাকিস্তান গণপরিষদকে সাসপেন্ড করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। তখন স্পিকার মৌলভী তমিজউদ্দিন খান সেটা চ্যালেঞ্জ করছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মলিনের নেতৃত্বে ল অফ নেসেসিটি সেটার একটা মানে কথা বলে তাদেরকে জায়েজ করে দিয়েছিল গভর্নর জেনারেল ওই পদক্ষেপকে। সেইটার পরবর্তীতে পাকিস্তানে এই কাণ্ড বহুবার ঘটেছে। বাংলাদেশেও সম্প্রতি চিফ জাস্টিসকে যেই চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনকে সবগুলোকে খুলনাতে সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই চিফ জাস্টিসকে দিয়ে অ্যাপিলেট ডিভিশনকে দিয়ে এই সরকারের কিছু কাজকে জায়েজ করিয়ে নেওয়া হয়েছে প্রথম দিকে, প্রাথমিক অন্তর্বর্তীকালীন সরকার কথা। ফলে ওই চিফ মানে সুপ্রিম কোর্টে প্রেসিডেন্টের মাধ্যমে রেফারেন্স পাঠিয়ে তাদের অ্যাপ্রুভাল নিয়ে এই নির্বাচনের 90 দিনের বাধ্যবাধকতা সেটা 1 বছরে বাড়াতে পারে বা ইত্যাদি ইত্যাদি অনেক চেঞ্জ করে কিছু কিছু কাজ তারা করতে পারবেন। করার পরবর্তীতে একটা সংবিধান, একটা পার্লামেন্ট যখন নতুন সংসদ নির্বাচিত হবে তারা পরবর্তী সময় যেমন জিয়াউর রহমানের 5ম সংশোধনী সম্ভবত, জেনারেল এরশাদের 7ম সংশোধনী সম্ভবত, সেগুলো দিয়ে মানে এইটা রাইডার ক্লজ, ওটাকে বৈধতা দেওয়া, ওই পিরিয়ডের এই পুরো পিরিয়ডের যে সমস্ত কাজ মানে নিয়ে প্রশ্ন সাপেক্ষ হতে পারে ভবিষ্যতে সেটা বৈধতা দেওয়ার একটা বিধান করতে হবে। তবে এইটা মানে ইলেকশন কমিশনার যেটা বলেছেন সেটা একেবারে আপনার কনস্টিটিউশন বহাল রেখে কি অবস্থা এখন অ্যাজ এ ম্যাটার অফ কনস্টিটিউশন বহাল রেখে তো অন্তর্বর্তী সরকার হতো না, বহাল আছে নাইও। ফলে ল অফ নেসেসিটির দ্বারা এটাকে এক ধরনের বৈধতা দিয়েছে। এর যত কর্মকাণ্ড হবে সব পরবর্তী সময় ওই বৈধতার যেটা কথা বললাম একটা সংশোধনী পার্লামেন্ট করতে হবে। তা আপাতত এই 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 নির্বাচন কমিশনকেই এরা যদি অর্ডার দেয় এই সরকার, এরা দেখবেন ফার্স্ট ক্লাস এদের পছন্দ মতো নির্বাচন করে দেবে। ঘটনা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের উপরে নির্ভর করে। তারা যদি পুরো সিস্টেমকে দূষিত করে এই বিষয়ে একই বিষয়ে রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক সংস্কার, এই বিষয়ে আমি আলোচনা করব। আমি আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমি যেতে চাই মোহাম্মদ করিম চৌধুরীর কাছে যে দেখেন রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে। রাষ্ট্র সংস্কার যিনি প্রধান উপদেষ্টা তিনিও বলছেন যে তিনি এই কাজগুলো করবেন, করার পরে নির্বাচন করবেন। প্রথম কথা হচ্ছে যে এইটা আসলে কতদিনের কাজ, কিভাবে করা হবে, এইগুলো কিছু এখনো বলেননি। এই জায়গাগুলো এখনো যাকে বলা হচ্ছে গ্যাপ আছে, অন্যরাও বলছেন যে এই জায়গাগুলো এখনো অস্পষ্টতা রয়ে গেছে। এখন সংবিধান সংশোধন করা বা বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, কোন জায়গাটায় হাত দিতে হবে আপনার কি মনে হচ্ছে? একটি হচ্ছে, আমি বলি দুই একটি, সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেটি আছে, যেখানে কোনো একই দলের কোনো পার্লামেন্ট মেম্বার তার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারেন না। যদি যান তাকে দল থেকে বহিষ্কার করা হয়, তার এমনকি সংসদ সদস্য পদ বাতিল করা হয়। এটি একটি আছে। আরও যেটি নাই সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির কারো মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া নাই, এটি আছে। আর দলের ব্যাপারে কোনো কথা উল্লেখ নেই। আমি জানি না এই সংবিধানে এগুলো থাকে কি না, মানে পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে রাজনৈতিক চর্চা যেটি করে থাকেন
তারা বছরের পর বছর একই পদ ধরে রাখেন, বংশ পরম্পরায় ধরে রাখেন, যেটি আসলে আমরা পরবর্তীতে তারা যখন ক্ষমতায় আসেন সেটার প্রতিফলনই দেখতে পাই, সেটিও নাই। তো এগুলো সহ কোন কোন রিফর্ম, রাষ্ট্রের রিফর্ম যদি করতে হয় কোন জায়গা থেকে শুরু করতে হবে? খুবই টাফ কোশ্চেন আপনি যেটা করেছেন, যে কোথায় থেকে শুরু করব, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের প্রত্যেকটি গভর্নমেন্টে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে যে গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে বাংলাদেশে তারা সব ধরনের অবকাঠামোগত যে সাপোর্ট দরকার সেটা তৈরি করবেন এবং সেটাকে বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করবেন, বিকশিত করে তুলবেন। কিন্তু প্রমিজে রয়ে গেছে। জিয়াউর রহমান যেমন করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, সেটা একটা ভালো দিক, কিন্তু এর পরবর্তীতে বিভিন্ন সরকার এসেছে, ইনক্লুডিং বিএনপি, সেই ক্ষেত্রে তারা সংবিধানকে, জনগণের অধিকারকে, ভোটাধিকারকে, মানবাধিকারকে কতটুকু সমুন্নত রেখেছেন সেই প্রসঙ্গে আমরা হয়তো অন্যদিন আলোচনা করব। কিন্তু কেউই যে জনগণের সাথে তাদের ওয়াদাকে রাখেন নাই, এটা কিন্তু আজকের বাংলাদেশের জনগণ এবং আমাদের সম্ভবত আমরা যারা দেশের বাইরেও থাকি তাদেরও সবাই, মোটামুটি সবারই জানা আছে দেশের প্রতি মানুষের রাজনৈতিক দলগুলোর যে আচরণ এবং তারা কিভাবে ক্ষমতায় যাওয়ার পরেই এই আমাদের সংবিধানকে অবহেলিত করেছে এবং জনগণের অধিকারকে ভুলণ্ঠিত করেছে। আমি আপনার প্রশ্নের জবাবে সরাসরি চলে আসব। দেখুন, ইন্টিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ইন্টিম গভর্নমেন্ট, সেটা মাত্র কয়দিন আগে গঠিত হয়েছে। একটা বিপ্লবের মধ্য দিয়ে যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হয়, নতুনভাবে সরকার একটা দেশ পরিচালনার দায়িত্ব পায়, ইন্টিম অথবা স্থায়ীভাবে যাই বলুন না কেন, সাংবিধানিকভাবে সেটা হয় না। বিপ্লবী সরকার সাংবিধানিক নয়। বিপ্লবী সরকার হলো বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত, সংবিধানের সেখানে ব্যত্যয় হয় এবং সংবিধান সেটাকে অ্যাকোমোডেট করে নেয় জনগণের প্রত্যাশা অনুযায়ী, নেসেসিটির কারণে জনগণের প্রত্যাশা সেটাকে অ্যাকোমোডেট করে নেয়। আমরা সহজ কথায় যারা রাজনীতি করি আমরা বলে থাকি যে মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্যই সংবিধান, নেসেসিটি যে জিনিসটা। অতএব আজকের যে সমাজে গত এই আমরা বলবো যে স্বাধীনতার পর থেকে যে সরকারগুলো গঠিত হয়েছে, সংবিধান বিভিন্নভাবে পরিবর্তন, সংশোধন, পরিমার্জন, অনেক কিছুই করা হয়েছে, কিন্তু জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করা যায়নি এখন পর্যন্ত। আমি কোনো দলকে দায়ী করব না, বলবো যে জনগণ তার অধিকার পায়নি। একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরেও স্বাধীনতার স্বাদ আমাদের জনগণ পায় নাই। রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সেটা আমাদের জনগণ 50 বছর ধরে তো পায় নাই, ভবিষ্যতে কখন পাবে সেটাও আমরা দেখছি না। আপনার প্রসঙ্গে আমি আসবো যে মোদি হঠাৎ করে ইন্টারেস্টেড হয়ে বাংলাদেশ সম্পর্কে কথা বললেন। মহদুল্লাহ ভাই খুব সুন্দর বললেন যে এটা অন্য একটা দেশকে নিয়ে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নিয়ে, সেই প্রসঙ্গে হয়তো আসছে এবং একটা আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারত সম্ভবত সেই জিনিসটাই বলেছেন যে এই অঞ্চলে যে অশান্তিকর অবস্থা বিরাজ করছে সেই ক্ষেত্রেও আমরা ঐক্যবদ্ধভাবে সেখানের সংকটের উত্তরণের ক্ষেত্রে আগে আসা, সম্ভবত এতটুকুই বলেছে। কিন্তু আমি যেটা বলবো, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে, সাংবিধানিক বেশ কিছু প্রতিষ্ঠানকে সুরক্ষা, শক্তিশালী এবং যার মধ্য দিয়ে আমাদের কাঠামোগত পরিবর্তন করা দরকার, যাতে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মানুষের ভোটাধিকার বিঘ্নিত হবে না, মানবাধিকার লঙ্ঘিত হবে না, টাকা পাচার। এইখানে এই পর্যায়ে এসে যে প্রশ্নটি করা দরকার, যেটি সৈয়দ মাহমুদুল্লাহ তুলেছিলেন, রাজনৈতিক ইচ্ছার প্রসঙ্গটি তুলেছিলেন, তার কথা থেকে আপনাকে গেছিলাম। তো এখানে রাজনৈতিক ইচ্ছাটা কতখানি গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক ইচ্ছাটা আসলে কিভাবে আসবে? আকাশ থেকে তো আসবে না, এটা তো রাজনৈতিক দলগুলো, এটাকে একটা আলোচনার একটা পরিবেশ সৃষ্টি করতে। আমি একটু আগেই বলেছি যে মাত্র কয়েকদিন আগে ক্ষমতা নেওয়ার পরে সম্পূর্ণ একটা ভঙ্গুর, বিশৃঙ্খল পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমার ধারণা মতে যে বিশাল সমস্যা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিবে, তার জন্য তাদেরকে কিছুটা সময় দিতে হবে। তারা চিন্তা করে যেন আইডেন্টিফাই করে এবং প্রায়োরিটাইজ করে এবং এই সময়ের মধ্য দিয়ে একটা বিরতিতে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, সেটাই জনগণের প্রত্যাশা। একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে এসে আমরা আবারও বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব। তার আগে সৈয়দ মাহমুদুল্লাহর কাছে একটি প্রশ্ন করে যেতে চাই, বিরতি ফিরে এসে আপনার কাছে জানতে চাইব। সংবিধানের 22 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবেন, এটি বলা আছে।
ষোড়শ সংশোধনীতে আবার দেখা গেল ঠিক উল্টা, এক ধরনের উল্টা চিত্র। আমি যদি ভুল না বুঝে থাকি, বিচারপতিদের অপসারণের ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হলো, জাতীয় সংসদকে দেওয়া হলো। এই সংবিধানেরই দুইটা বিষয়, এইটা কনফ্লিক্টিং কি না, বা এই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। একটা বিরতি থেকে আমি ফিরে আসি। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। একটু পরে ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে। যে প্রশ্নটি আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে এটা কনফ্লিক্টেড না, এটা হচ্ছে যেটা বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগ মানে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার মানে আইন সংসদ, এটা আলাদা, তাদের এখতিয়ার সম্পূর্ণ বিভিন্ন ক্ষেত্রে আলাদা, তার নিজ নিজ ক্ষেত্রে তারা স্বাধীন, ডেফিনেটলি অটোনমি। পারস্পরিক এক ধরনের লিঙ্ক আছে, নির্ভরশীলতা আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। সেটা সব দেশে, গণতান্ত্রিক দেশে এটা থাকা উচিত। তো ধরা যাক এটা হচ্ছে বাংলাদেশের যে লোয়ার জুডিশিয়ারি, এটা সুপ্রিম কোর্ট লোয়ার জুডিশিয়ারিকে চিফ জাস্টিস, ওইটার উপরে এক ধরনের হি ইজ দি চিফ অফ দি জুডিশিয়াল সিস্টেম, হোল সিস্টেম। সেই ক্ষেত্রে তিনি লোয়ার জুডিশিয়ারিতে এক্সিকিউটিভের যে হস্তক্ষেপ, রীতিমতো ম্যাজিস্ট্রেট কাকে জামিন দেবে, কাকে দেবে না, কাকে আপনার ওই ইয়েতে নিয়ে যাবে, রিমান্ডে নিয়ে যাবে, সেখানে অত্যাচার, নির্যাতন, রিমান্ড মানেই তো এগুলা। তো এগুলা করে না করে, এইগুলা তাদের এখতিয়ার থেকে, সরকারের এখতিয়ার থেকে যদি এটাকে সুপ্রিম কোর্টের এখতিয়ারে নিয়ে যাওয়া হয়, এটাই হচ্ছে মানে জুডিশিয়াল সিস্টেমটাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা বছরের পর বছর বিচারপতি শাহাবুদ্দিনের আমল থেকে এটা ঝুলে আছে, কোনো সরকারই এটার বাস্তবায়ন করছে না। কারণ সব সরকারি ক্ষমতা যাওয়ার পরে ম্যাজিস্ট্রেসিটিকে, লোয়ার জুডিশিয়ারিকে নিজেদের ক্ষমতার এক্সটেনশন হিসেবে ইউজ করে, এই এক। আর এই বিচারপতিদের সুপ্রিম কোর্টের, হাইকোর্টের মানে বাংলাদেশ তো কোর্ট একটা আছে, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট ডিভিশন এন্ড অ্যাপেলেট ডিভিশন। সেইখানকার জাস্টিসদেরকে অপসারণের ক্ষমতা এট দি এন্ড অফ দি ডে যদি পার্লামেন্টের হাতে না থাকে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে বলবেন, প্রেসিডেন্ট সামারিলি তাকে ফায়ার করে দেবেন। এর চাইতে পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশে অভিশংসনের মাধ্যমে ইমপিচমেন্ট, সেটা একটা প্রসিডিউর ফলো করতে হয়, কমপক্ষে 2/3 মেজরিটি লাগে, এই সমস্ত সেটা কমিটিতে স্টাডি করতে হয়। তখন নিউজ পেপারে যদি মিডিয়ার ফ্রিডম থাকে, তখন 5টা মিডিয়া কেন এই বিচারপতিকে অপসারণ করা হচ্ছে, তার যে রাজনৈতিক সংশ্লিষ্ট করা ছিল, ধরা যাক তিনি একসময় এখনকার যে সরকারি দল তার বিরোধী দলের রাজনীতি করে থাকতে পারেন, সেই জন্য তাকে হ্যারাস করা হচ্ছে, এই সমস্ত মানে চুলচেরা বিশ্লেষণ হবে। ফলে সরকার মানে ইচ্ছা করলেও তাকে সবসময় এটা করতে পারবে না, একটা সুস্থ আস্তে আস্তে প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে বিচারপতিদেরকে পার্লামেন্ট দ্বারা রিমুভ করার যে সিস্টেম অভিশংসনের মাধ্যমে, মানে ইমপিচমেন্ট, সেটা যুক্তরাষ্ট্র আছে, পৃথিবীর সব উন্নত গণতান্ত্রিক দেশে আছে। এটা মোর গণতান্ত্রিক দেন এই প্রাইম মিনিস্টার ডাইরেক্টলি প্রেসিডেন্টকে বললেন আর উনি ফায়ার করে দিলেন, সেটা খুব দুঃখজনক হবে। তো অথবা ওই আরেকটা সিস্টেম পাকিস্তান চালু করেছিল, বাংলাদেশও বোধ এক সময়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তো পাকিস্তানে তো অনেকগুলো হাইকোর্ট আছে, বাংলাদেশে সুপ্রিম কোর্টই একটা হাইকোর্ট ডিভিশন। ওইখানকার 5 জন বোধ সিনিয়র বিচারপতিকে নিয়ে অ্যাপেলেট ডিভিশনের 3 জন বা 4 জন, হাইকোর্ট ডিভিশনের একজনকে নিয়ে তারা বিচার করবেন। এগেইন মানে সরকার অঙ্গুলি হেলনেস্টার হয়ে যায়। ফলে উচ্চাইতে পার্লামেন্টের অভিশংসন মাধ্যমে এটা মাচ মোর, এটা রক্ষা কবচ, সেফটি, জাস্টিসদের জন্য মাচ বেটার, এটা মোর গণতান্ত্রিক। আর এই যে আপনি রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কথা বলছেন, এটা দরকার আছে, কিন্তু এট দি সেম টাইম রাষ্ট্র একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে ন্যূনতম কিছু সংশোধনী এরা করা দরকার আছে, কিছু রোড ম্যাপ মোটামুটি তৈরি করার দরকার আছে, না হলে মানে ঠিক হবে না। কিন্তু এট দি সেম টাইম আনুপূর্বিক একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো একটা অনির্বাচিত সরকার দিয়ে করা উচিত না। নির্বাচিত সরকার ভুল করলেও সেই জনগণের মানে ভোট নিয়ে ক্ষমতা আসছে, সে ভুল করলে একটা ফেয়ার ইলেকশনের পদ্ধতি যদি দেশে কায়েম করা যায়, পরবর্তী নির্বাচনে জনগণ তার বিরুদ্ধে বিচার করবে, তাকে বিচারের শাস্তি দিয়ে বহিষ্কৃত করবে। আর এই সংস্কার ভিতরে একটা কথা যেটা বলা হয়
এই যে আমি কয়েকদিন থেকে আলোচনা করছেন, আমাদের কিছু বুদ্ধিজীবী এই প্রশ্ন উত্থাপন করছেন যে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত। ওয়েল অ্যান্ড গুড, ধরা যাক আপনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ভাতিজা বা ভাগ্নি বা পুত্র বা কন্যা বা নাতনি, তিনি তার উপর তো বাধা নেই। ফলে তার পরিবারে তিনি যদি রাখতে পারেন, তিনি থাকলেন কি না থাকলেন তো একই তো ঘটনা হয়ে গেল। তার নিজের লোককেই যদি বারবার মানে 5-10 যুগ ধরে 5 যুগ ধরে 25 বছর ধরে আপনি রাখার সিস্টেম থাকে, তাহলে এইটাও একই হলে। ফলে সংস্কার যদি করতে হয় ওইটা করতে হবে যে একই ব্যক্তির পরিবারে, সেটা আগে নগরাজনৈতিক হতে পারে, কিন্তু একই পার্সনের পরিবারের কোন লোক নেক্সট 10 বছরের ভিতরে হতে পারবে না। আরেকটা সংস্কার গভীর দরকার, কিন্তু সৈয়দ মাহমুদুল্লাহ, আমি একটু আরেকটু গোড়াতে যেতে চাই। তিনি রাজনৈতিক দলের দায়িত্বে থাকবেন না। আরেকটু গোড়াতে যেতে চাই। একটা রাজনৈতিক দল কেন কোন একটা নির্দিষ্ট পরিবারের মালিকানা হতে হবে, এটা আমাকে বলেন, বোঝান দেখি। হ্যাঁ, এটাই তো, এটা ঠিক না। আনফরচুনেটলি আমাদের সাউথ এশিয়ায় শ্রীলঙ্কা প্রথম শুরু হয়েছিল, তারপর ভারতে, তারপর পাকিস্তানে, তারপর বাংলাদেশে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা কি একটা, আমি বলবো না এটা শুনতে অত্যন্ত খারাপ লাগে, কিন্তু একটা জাতীয় ঐক্যমতের ব্যাপারে সকলকে মিলে একটা এই আওয়াজকে তোলা যায় যে এই বংশ পরম্পরায় মানে যে দুটি পরিবার, মানে বঙ্গবন্ধুর পরিবার এবং জিয়াউর রহমানের পরিবার, জেনারেল জিয়াউর রহমান, এই দুই পরিবারকে অনুরোধ করা, আবেদন করা, আপনারা আমাদেরকে 20-25 বছরের জন্য আপনারা নিজেরা সরে যান এবং একটা কনসেনসাস তৈরি হোক তাদের উপরে চাপ সৃষ্টি করার জন্য। আপনারা, এর মানেই না যে তারা না থাকলে অন্যরা সুশাসন দেবেন, হয়তো আরো খারাপ শাসন দেবেন। তো এখানে একটু যেটা জানতে চাইবো যে একটি দলের গণতান্ত্রিক চর্চা যেভাবে আমেরিকায় হয়ে থাকে, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, তারা যে চর্চাগুলো করে থাকে, যার ফলে একটা ফ্যামিলি এখানে আধিপত্য, নির্দিষ্ট একটা ফ্যামিলি আধিপত্য বিস্তার করতে পারে না, সেটা তো তাদের একটা প্রক্রিয়া আছে, তাই না? তো এই প্রক্রিয়াটা কেন এখানে করা যাচ্ছে না? আমি মোহাম্মদ করিম চৌধুরীর কাছে এই ব্যাপারে একটু জানতে চাইবো। শুনুন, এই যে দলের মাঝে যে সমস্ত বড় বড় দল বা ছোট দল বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করছে, তাদের নিজেদের মাঝে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যদি গণতন্ত্রের বিকাশ ঘটে, দলের সদস্যদের ভোটের ভিত্তিতে, তাদের মতামতের ভিত্তিতে যদি প্রার্থী নির্ধারিত করা আপনি যায়, একভাবে প্রাইমারি কথা বলছেন, রাইট? একদম প্রাইমারি কথা, যেটা হতো আমাদের দর্শকদের অনেকেই যারা বাংলাদেশে বসছেন তারা প্রাইমারি হতো এতটুকু বুঝবেন না, এই শব্দটা ব্যবহার না করাই ভালো দর্শকদের জন্য। সেটা হলো দল থেকে যে মনোনয়নের প্রক্রিয়া, সেটা যাতে মনোনয়ন বাণিজ্যে, এখন আমরা যেটা দেখছি সব বাংলাদেশের সমস্ত জাতীয় দলগুলোর মাঝে একটা মনোনয়ন বাণিজ্য হয়, যে যত বেশি পয়সা দিতে পারবেন তে তত বেশি করাপ্ট পার্সনকে নমিনেশন দিয়ে সেখানে পাঠান, এবং তারা যাইয়া তাদের সেই করাপ্ট যে অভিজ্ঞতা, যে করাপশনের যে অভিজ্ঞতা এবং তাদের যে স্পৃহা, সেটাকে কাজে লেগে জাতীয় সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে ব্যস্ত থাকেন। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই, কেননা তারা তো জনগণের পক্ষ থেকে নমিনেশন পান নাই, জনগণও তাদেরকে ভোট দিতে হয় নাই। যারা নমিনেশন দিয়েছেন তারাই অনেকটা জনগণের ভোটাধিকারকে হরণ করে তাদেরকে নির্বাচিত করে এনেছেন, হয়তো আগের রাতে ব্যালট সিল মেরে অথবা জাস্ট স্রেপ কাগজের মধ্য দিয়ে ঘোষণা দিয়ে। তো যার ফলে যে দলগুলোকে, পলিটিক্যাল যে রেজিস্টার্ড পলিটিক্যাল অর্গানাইজেশন, পলিটিক্যাল সংগঠন যেগুলো আছে, তাদেরকে যে অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনা এবং তাদেরকে যে কিছুটা নীতি নৈতিকতা সম্পন্ন দল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, এবং নীতি নৈতিকতার মধ্য দিয়ে গণতন্ত্র, আমরা মুখে বলছি, আমরা ডেমোক্রেসির কথা সবসময় বলি, ডু উই এক্সারসাইজ ডেমোক্রেসি ইন আওয়ার লাইফ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ পলিটিক্যাল মেম্বার, পলিটিক্যাল পার্টি মেম্বার? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দলের ভিতরে যদি গণতন্ত্রের শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি হয়, প্রত্যেকটা দলে, আমি কোনো দলের নাম বলছি না, শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তিতে যদি দলের নেতৃত্ব নির্বাচিত হয় এবং দল থেকে যারা নির্বাচনে যাবে, বিভিন্নভাবে স্থানীয় সরকার অথবা জাতীয় সরকারের বিভিন্ন পদে যারা নির্বাচন করবে, তারা যখন নির্বাচনের প্রক্রিয়াটা দলের মধ্য দিয়ে, আপনি যেটা প্রাইমারি বললেন, সেই প্রক্রিয়ায় যদি আসে, তাহলে সঠিক নেতৃত্ব তুলে আসবে। আরেকটা কথা বলবো যে টার্ম লিমিট, আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে টার্ম লিমিট রয়েছে। এই টার্ম লিমিটটা একটা ভালো উদ্যোগ। আমি দেখেছি এক সময় রাশিয়ায়, আপনি দেখেছেন যে যখন টার্ম লিমিট একটু বেড়ে গেছে, তখন আরেকজনকে এনে কিন্তু এই পুতিন কিছুদিনের জন্য প্রেসিডেন্ট বানিয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী ছিলেন।
এখন এরকম যাতে না হয় যে পরিবারের আরেকজনকে দিয়ে কিছুদিন চালালাম, 2 বছর আপনি 2 টার্ম লিমিট করে দিলেন, 8 বছর আমি প্রধানমন্ত্রী ছিলাম বা এমপি ছিলাম অথবা উপজেলা চেয়ারম্যান বা জেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম, পরবর্তীতে আমার ভাতিজাকে দিয়ে আমি নির্বাচন করালাম, কিন্তু পিছন থেকে কল কাটিয়ে আমি সব লালাম। এই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এবং হবেও না যদি আমাদের ক্ষেত্রে দলের মাঝে যদি গণতন্ত্র হয় এবং জনগণের ভোটাধিকার যদি প্রতিষ্ঠিত করা যায়। জনগণ তো আমাকে নির্বাচিত করেছে আমার যোগ্যতার ভিত্তিতে এবং আমি যে ডেলিভার করেছি সেটার জন্য। জনগণ আমার ভাতিজাকে কিন্তু নির্বাচন করবে না, ভোট দেবে না যদি আমরা জনগণের ভোটাধিকারটা করতে পারি। আর এই ক্ষেত্রে সংবিধান যে সংশোধনের কথা বলা হচ্ছে, দেখুন এক্সিকিউটিভ ব্রাঞ্চ, জুডিশিয়াল ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ, এই তিনটাকে যে সক্রিয়ভাবে আপনি যদি কাজ করতে দেন এবং সততার সাথে যদি কাজ করতে দেন, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন বিচারপতিদের ক্ষেত্রে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেখানেও আমি মনে করি যে বিচারপতিদের আজীবনের জন্য নিয়োগ না দিয়ে নির্ধারিত সময়ের জন্য দেওয়া দরকার এবং তাদের বাছাই প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং যোগ্যতার ভিত্তিতে হয় এবং প্রত্যেকটা বিচারপতিকে যাতে অ্যাকাউন্টেবিলিটির মাঝে হয়। যেমন আপনারা যদি বলেন যে কোন এই বিচার বিভাগের সুপ্রিম জুডিশিয়াল বডি যেই নামেই দেন না কেন, ওরা যাতে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসে, তাদের সম্পৃক্ততা যেন থাকে, তাহলে আর সেখানে দলবাজ করা যাবে না সুপ্রিম কোর্টে। কেননা আপনাকে তাৎক্ষণিকভাবে নৈতিক অবক্ষয়ের কারণে আপনাকে সেখান থেকে বাদ করা যাবে, বা আপনার জুডিশিয়াল ট্রান্সপারেন্সি নিশ্চিত করার, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার কথা আপনি বলছেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে আরেকটি প্রসঙ্গে, আমেরিকার প্রসঙ্গে, দেশের প্রসঙ্গে জানতে চাইব যে আজকে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প, তিনি আমার কাছে সময় আছে 4 মিনিট 3 মিনিট, তিনি বলেছেন যে কামালা হ্যারিসের সঙ্গে তিনি বিতর্কে অংশ নাও নিতে পারেন, এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন। এর কারণ কি হতে পারে? আলমানা কোশ্চেন, ওই যে মাইক মানে অন থাকবে না অফ থাকবে, যখন অন্য কামালা হ্যারিস কথা বলছেন তখন ওনারটা মাইক অন থাকবে কিনা, আবার উনি যখন কথা বলছেন মাইকের সবসময় হট মাইক অন থাকার কথা, এইটা থাকবে না না থাকবে, তিনি না মানে অন্য ব্যক্তির সময় না থাকার পক্ষে আছেন। এর একটা কারণ হচ্ছে যে উনি অনবরত কথা বলেন, তো ফলে সেটা অনেক সময় তার সম্পর্কে বিরূপ মনোভাব জনগণের মধ্যে সৃষ্টি করে, এই একটা। আর অনেক সময় উনি উল্টা পাল্টা কথা বলেছিলেন, এইটা আবার একটা কথা হচ্ছে কামালা হ্যারিসের ব্যাপারে। কামালা হ্যারিস একজন মানে প্রসিকিউটর ছিলেন এবং খুব টাফ প্রসিকিউটর। কোয়েশ্চেন পার্লামেন্টে, যুক্তরাষ্ট্র কংগ্রেসে তিনি সেনেটের মেম্বার থাকার সময় জুডিশিয়ারি কমিটি যেভাবে প্রশ্ন করেছেন, দেখা যাচ্ছে খুব টাফ প্রসিকিউটর টাইপের তার মানে অ্যাডভান্টেজ আছে, তিনি খুব কঠোর সেক্ষেত্রে। ট্রাম্প হয়তো ভয় পাচ্ছেন, তিনি উল্টা পাল্টা কথা বলে, অপমানজনক কথা বলে, গালমন্দ করে ওকে লাইনচ্যুত করতে পারবেন না, তাকে ভেবা চাকা খাইয়ে দিতে পারবেন না। ফলে তিনি তাকে আবার পাল্টা এমন সব মানে এম্বারাসিং কঠিন কথা বলবেন, তিনি মানে বেকায়দায় পড়ে যাবেন। সেইটার জন্য হয়তো তিনি অ্যাভয়েড করার চেষ্টা করছেন, এটার থেকে মুক্ত হওয়ার জন্য। এখন তিনি অনেক কথা বলছেন, অন্য আরেক চ্যানেল কথা বলছেন, আরেক চ্যানেল কথা বলছেন, এই কথা বলে উনি ওটার থেকে বেরিয়ে আসছেন। একটা ওই করিম সাহেবের কথার প্রসঙ্গ, জাস্ট একটা লাস্ট, যুক্তরাষ্ট্রের 245 বছর 44 বছর গণতন্ত্র থাকার পরে ট্রাম্পের সমর্থকরা পার্লামেন্ট ভবন অ্যাটাক করেছিল জানুয়ারি 6 থেকে। তারপরে এই দেশে গণতন্ত্র টিকে আছে, মাঝে মধ্যে ব্যত্যয় ঘটবে, অসুবিধা হবে। আপনার একবার গৃহযুদ্ধ হয়েছিল, ফলে আমরা একটা ব্যক্তিগত হওয়ার কারণে আমাদের ওঠানামা ইত্যাদি আছে, কিন্তু আমাদের এইটার ভিতর দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আমার ধারণা। যুক্তরাষ্ট্রের মতোই একসময়, পশ্চিমা বিশ্বের মতো একসময় নিশ্চয়ই আমাদের দেশে বেটার গণতন্ত্র। মানুষের ইতিহাসে কোনোদিন কোনো জায়গায় কখনো আদর্শ সমাজ ছিল না। আদর্শ সমাজের আকাঙ্ক্ষা আমাদের থাকা উচিত, ফলে বেটার সমাজ হওয়া উচিত, এই আর কি। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে। মোহাম্মদ করিম চৌধুরী, আজকে তো সময় হচ্ছে না, সময় থাকলে আপনাকে এই বিষয়ে কথা। আমি একটা কথা বলবো যে ডোনাল্ড ট্রাম্প এই বিতর্কে যেতে চাচ্ছেন না বা এর কাছ থেকে সরে যাওয়ার মূল উদ্দেশ্য যে, কারণ বিতর্কে তিনি জিততে পারবেন না, ভালো করতে পারবেন না, উনি নিশ্চিত, ওনার দল নিশ্চিত। কারণ ইতিমধ্যে আপনি দেখছেন জনমত জরিপে কি অবস্থা হচ্ছে,
এবং right. প্রেসিডেন্ট বাইডেন যখন নির্বাচন থেকে সরে যায় তখনই ডেমোক্রেটিক পার্টির জন্য একটা বড় ধরনের এই অগ্রগতি, যেটা খুবই জয় জয়কার চারিদিকে। এই জনমত জরিপে তিনি যে অনেক পিছিয়ে আছেন এবং বিভিন্ন বিষয়ে এই বিতর্কের মধ্য দিয়ে জনগণকে এই কমলা হ্যারিস আরো উৎসাহিত করে তুলবেন, আরো তথ্য দিবেন তার বিরুদ্ধে, এই জন্য সে ইচ্ছাকৃতভাবে এখান থেকে সরে দাঁড়ানোর চেষ্টা ভয় করছে। পাচ্ছেন, এক্সকিউজ খোঁজার চেষ্টা করছেন যাতে সরে যেতে হয়। জি, মোহাম্মদ করিম চৌধুরী, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে আবারও। আমরা এই বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।